মঙ্গলবার সকাল ৯টার সময় কাবেরী দক্ষিণেশ্বরের ফুটওভার ব্রিজের নিচে পৌঁছে গেল। চৈতালি আর অবিনাশকেও সেখানে যেতে বলে রেখেছিল। তারপর তিনজন মিলে একটা নির্দিষ্ট ঠিকানায় যাবার কথা। চৈতালি আগেই চলে এসেছিল। আজ তার পরনেই ফিকে বেগুনি রঙের সুতির শাড়ি, চুলটা হালকা করে হাত খোঁপা করা, চোখগুলো লাল আর ফুলো, বোঝাই যাচ্ছে প্রচুর কান্নাকাটি করেছেন। কাবেরী হালকা হেসে বলল, ফ্লাইট রাইট টাইম ছিল? হ্যাঁ। কখন পৌঁছবে? কাল ভোরে। ও, অবিনাশবাবু এলেই আমরা ওই বাড়িটায় চলে যাব। অবিনাশ কে? ইন্সপেক্টর, এই কেসটা উনিই দেখছেন। সেদিন পর্দার দোকানে দেখেছিলেন না ওনাকে? চৈতালির মুখটা একটু মলিন হয়ে গেল। একটু থেমে বললেন, আমরা কার বাড়ি যাচ্ছি? ওনার কথা শেষ হলো না, অবিনাশের গাড়ি এসে গেল। উনি মুখ বার করে বললেন, উঠে এসো উঠে এসো। কাবেরী চৈতালির সাথে গাড়িতে উঠে বসল। অবিনাশের জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে কাবেরী বলল, ওনার নাম চৈতালি। এই কেসের সাথে প্রত্যক্ষ যোগাযোগ আছে বলে আমি ওনাকেও ডেকে নিয়েছি। অবিনাশ বললেন, ও আচ্ছা আচ্ছা। গাড়ি আবার চলতে শুরু করলো। তোমরা কি অনেকক্ষণ অপেক্ষা করছিলে নাকি? না না, এই মিনিট পাঁচেক। আর বলো না, এই পুলিশের চাকরিটা এবার ছেড়ে দেবই ভাবছি। কেন, কি হলো? প্রথমে পার্টির ছেলেরা বলেছিল যে করেই হোক সুদীপ পাইনকে খুঁজে বার করতে হবে। এখন আবার ওরাই উঠে পড়ে লেগেছে সুদীপের মার্ডারটা বিরোধী দলের নামে চাপাতে। আমরা যেন ওদের হাতের পুতুল, যখন যেমন নাচাবে তখন তেমন নাচতে হবে। সেই গাড়ি ততক্ষণে সুদীপের প্রথম স্ত্রী চন্দনাদের বাড়ি পৌঁছে গেছে। বেল বাজাতে চন্দনা দরজা খুলে ওদের দেখে খুব নার্ভাসভাবে বলল, কি ব্যাপার? অবিনাশ আজ ইউনিফর্মে এসেছিলেন। উনি বললেন, একটু দরকার আছে ম্যাডাম, ভেতরে আসতে পারি? আমি এখন একটু বেরোবো, আপনারা পরে আসুন। আপনি পরে বেরোবেন, আমাদের কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলে ওনার পাশ দিয়ে ভিতরে ঢুকে সোফায় বসে পড়লেন। উনি চৈতালির দিকে তাকিয়ে খুব বিরক্তভাবে বললেন, কি ব্যাপার চৈতালি, সাত সকালে তোমরা আমার বাড়িতে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। চৈতালি নার্ভাসভাবে বলল, আমি ঠিক জানি না বৌদি। কাবেরী বলল, উনি সত্যিই কিছু জানেন না ম্যাডাম, আমি বলছি। সেদিন আপনাকে বলেছিলাম না আপনার মেয়ের সাথে দেখা করতে আসব, তাই এসেছি। ও কাল চলে গেছে। ও তাই? কোথায় গেছে? কোথায় আবার, ওর বাড়ি চলে গেছে। ওহো, কিন্তু ওনার সাথে আমার দেখা করাটা যে ভীষণ জরুরি। আপনি প্লিজ ওনার ঠিকানাটা একটু বলুন, আমি ওনার বাড়ি গিয়ে দেখা করে আসব। ওর সঙ্গে দেখা করা সম্ভব না, ও অনেক দূরে থাকে। হ্যাঁ, কিন্তু সেটা কোথায়? ভুবনেশ্বরে। না না, ভুবনেশ্বরে তো ওনার শ্বশুর বাড়ি, কিন্তু উনি থাকেন তো কাশীপুরে। আর ঠিকানাটা বলার দরকার নেই, আমরা কাল ওনার বাড়ি ঘুরে এসেছি। উনি বাড়ি ছিলেন না। পাশের বাড়ির একজন বললেন যে উনি আপনার কাছে এসেছেন। ভিতরের ঘর থেকে একটা বাচ্চার গলা শোনা গেল, ছাড়ো না আমাকে, আমি দিদুর কাছে যাব। তারপরে তীর বেগে বাচ্চাটা এসে চন্দনাকে জড়িয়ে ধরল। কাবেরী হাঁটু গেড়ে বাচ্চাটার মুখোমুখি হয়ে বলল, তোমার নাম কি? চিরন্তন মিশ্রা। তোমার মা তোমাকে এখানে আসতে দিচ্ছিলেন না? না। সঙ্গে সঙ্গে ভিতর থেকে পৌশালী বেরিয়ে এসে বলল, আর বলবেন না, খাওয়াতে গেলেই খালি পালিয়ে যায়, তাই ধরে বেঁধে খাওয়াচ্ছিলাম। কাবেরী সোজা হয়ে দাঁড়িয়ে অবিনাশের দিকে ফিরে বলল, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, উনিই পৌশালী মিশ্রা, চন্দনা ম্যাডামের একমাত্র মেয়ে। পৌশালী হেসে বলল, হ্যাঁ, আসলে মা আমাকে এইসব ঝামেলা থেকে দূরে রাখতে চান, তো তাই বলেছিলেন আমি ভুবনেশ্বরে আছি। আপনি নিশ্চয়ই কাবেরী? মায়ের থেকে আপনার কথা শুনেছি, আমি নিজেই ভেবেছিলাম আপনার সঙ্গে আলাপ করব। আমাদের আলাপ তো আগেই হয়ে গেছে। আলাপ হয়ে গেছে মানে? কাল আমি আপনার পার্লারে গিয়েছিলাম না? ও তাই হবে হয়তো। আসলে এতজন কাস্টমার আসেন, আলাদা করে মুখ মনে থাকে না। বেশ, আমি মনে করতে সাহায্য করছি। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার নাম ধনলক্ষ্মী কিনা। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনারা বসুন না প্লিজ। কাবেরী বসল। চৈতালি আর চন্দনা বসছিল না, কাবেরী ওদের বসতে বলল। ওরা কলের পুতুলের মতো বসল। সবাই বসার পর চন্দনা হঠাৎ ছটফট করে বলল, তোজো, তুমি কার্টুন দেখবে? চলো, তোমাকে টিভি চালিয়ে দিচ্ছি।
উনি ওকে বেডরুমে নিয়ে গিয়ে টিভি চালিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে এলেন। কাবেরী আবার শুরু করলো, আপনি এখানে কবে এসেছেন? আমার হাজবেন্ড আসলে ট্যুরে গেছেন, তাই তোজোকে নিয়ে একা বাড়িতে না থেকে কদিন ধরে এখানেই চলে এসেছি। হ্যাঁ, সেটা ভালোই করেছেন। কবে গেছেন উনি? এই সপ্তাহখানেক আগে। গত সোমবার, তাই তো? হ্যাঁ। আর তার ঠিক পরের দিন মঙ্গলবারই আপনি আপনার বাবাকে নেমন্তন্ন করেছিলেন, কি তাই তো? পৌশালী আচমকা গম্ভীর হয়ে কঠিন গলায় বললেন, আপনি হয়তো জানেন না, ওই লোকটার সঙ্গে বহু বছর ধরে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তা হয়তো নেই, কিন্তু সুদীপ পাইন মারা যাওয়ার দিন আপনি ওনাকে ফোন করে আপনার বাড়িতে নেমন্তন্ন করেছিলেন। ওনার কল হিস্ট্রিতে আপনার নাম্বার আছে। উনি নাম্বারটা পৌশালী বলে সেভও করেছিলেন। চন্দনা চিৎকার করে উঠে বললেন, কখনো না। মিঠি কেন ওকে নেমন্তন্ন করতে যাবে? ওই লোকটাকে দু চোখে দেখতে পারতো না। হ্যাঁ, সেই জন্যেই তো নেমন্তন্ন করেছিলেন। বাড়িতে ডেকে এনে ডিনারের সাথে বিষ মিশিয়ে ওনাকে মারার এমন সুবর্ণ সুযোগ কি হাতছাড়া করা যায়? কি সব যাতা বলছেন? সুদীপের বডি গঙ্গার ধারে পাওয়া গিয়েছিল, সেটা মিঠির বাড়ি থেকে অনেক দূর। হ্যাঁ, সুদীপকে পৌশালী জেনে বুঝে সেই রকম বিষই দিয়েছিলেন যাতে এফেক্ট একটু পরে হয়। সুদীপ পৌশালীর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরোন ঠিকই, কিন্তু ততক্ষণে ওর শরীরে বিষক্রিয়ার প্রভাব শুরু হয়ে গেছে। উনি কিছু দূর গিয়ে বুঝতে পারেন যে বাড়ি অবধি যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। সামনে চৈতালিদের বাড়ি দেখে উনি সেখানেই ঢুকে পড়েন। তারপর চৈতালিকে বলেন, আমার খুব কষ্ট বলে ওর উপরেই লুটিয়ে পড়েন। স্বাভাবিকভাবেই চৈতালি ওনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন, আর উনি দেয়ালে মাথা ঠুকে পড়ে যান। চৈতালি ভাবেন ওর ধাক্কার ফলে সুদীপের মৃত্যু হয়, কিন্তু আসলে সুদীপ তার অনেক আগেই মারা গিয়েছিলেন। ঘটনাস্থলে তখনই চৈতালির ছেলে এসে যায়। তারপর মা ছেলে দুজনে মিলে সুদীপের বডিটা গঙ্গার ধারে ফেলে দিয়ে আসে। এত কথা তুমি জানলে কি করে? গত শুক্রবার রাতে চৈতালি আমাদের বাড়ি এসেছিলেন। উনি আমাকে সমস্ত কথা বলে আমার কাছে 3টে দিন ভিক্ষা চেয়েছিলেন, কারণ ওনার ছেলে আজ সকালে পড়াশোনার জন্য বিদেশ গিয়েছে। তবে শুরুর দিন থেকেই আমার কোথাও একটা খটকা লাগছিল। পার্টি অফিস থেকে বেরোনো আর চৈতালির বাড়ি যাওয়ার মধ্যে এমন কিছু একটা ঘটেছিল যার সাথে এই মার্ডারের বেশ গভীর একটা সম্পর্ক আছে। এই 3 দিনে আমি সেটাই খুঁজে বার করার চেষ্টা করছিলাম। তারপর কাল পোস্টমর্টেম রিপোর্ট জানার পরে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেলাম যে মার্ডারার চৈতালি নন, অন্য কেউ। পৌশালীকে পার্লারে দেখে আমার খুব চেনা চেনা লেগেছিল, কিন্তু মনে করতে পারছিলাম না যে কোথায় দেখেছি। তারপর রাতে একটা টিভি সিরিয়ালে দেখলাম একজন অভিনেত্রী মা আর মেয়ে দুটো চরিত্রেতেই অভিনয় করছেন। তখনই বুঝতে পারলাম যে আমি পৌশালীকে আগে কখনো দেখিনি, ওর মাকে দেখেছি। নিমেষে পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সুদীপের পকেটে গোলাপি রুমালটা কিভাবে এসেছিল সেটাও বুঝে গেলাম। উনি হয়তো খেয়ে উঠে আশেপাশে টাওয়েল না পেয়ে রুমালটায় হাত মুছেছিলেন, আর তারপর সেটা ভুলে পকেটে পুরে রেখেছিলেন। পৌশালীর বাড়িতে ওর পার্লারের রুমাল থাকাটা খুবই স্বাভাবিক। তারপর ওদের বাড়ির নেম প্লেটে দেখলাম ওর ছেলের নাম চিরন্তন। অতএব লেখা পেন্ডেন্টের কারণও বোঝা গেল। হ্যাঁ, সুদীপ পাইনকে আমি হত্যা করেছি, আর এ ব্যাপারে আমার বিন্দু মাত্র আফসোস নেই। ছোটবেলা থেকে বহুবার ওই লোকটাকে মনে মনে হত্যা করেছি। সেদিন আচমকায় সত্যি সত্যি সুযোগটা এসে গিয়েছিল। সুদীপ পাইন নিজে থেকে আমাকে ফোন করে বলেছিল আমাকে আর আমার ছেলেকে দেখতে চায়। ওর মুখে কোনো আবেগের কথা আমার কুম্ভীর অস্ত্রর মতো শুনতে লাগে। আমিও পাল্টা অভিনয় করলাম। আমার স্বামী অফিসের কাজে বাইরে গিয়েছিল, ছেলেকে মায়ের কাছে রেখে ওকে বাড়িতে নেমন্তন্ন করলাম। তারপর খাবারের থ্যালিয়াম মানে ইঁদুর মারার বিষ মিশিয়ে ওকে খাওয়ালাম। একটু ভয় ছিল, দেহরক্ষাটা আমার বাড়িতে করলে মুশকিল হতো, তাই খাবার পরেই ওর সাথে প্রচুর ঝগড়া করে বাড়ি থেকে বার করে দিলাম। পরে নিউজে খবরটা শুনে নিশ্চিন্ত হয়েছিলাম। আবারও বলছি, ওই নরকের কীটটাকে হত্যা করে আমার বিন্দু মাত্র আক্ষেপ নেই। আমাকে অ্যারেস্ট করতে হলে করুন। মিথ্যে মিথ্যে সব মিথ্যে, সব বানিয়ে বানিয়ে বলছে। অফিসার, বিশ্বাস করুন, সুদীপকে আমি মেরেছি। মিঠি আমাকে বাঁচাবার জন্য এইসব গল্প বানাচ্ছে। মা মেয়ে দুজনেই নিজের মাথায় অপরাধ তোলার জন্য উঠে পড়ে লাগলো।
ওদিকে ততক্ষণে অবিনাশের একটা গুরুত্বপূর্ণ ফোন এসে গেছে। উনি ফোন ধরতে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। আচ্ছা, একটু পরে ফিরে এসে হতাশার গলায় বললেন, থাক, আপনাদের আর টাগ অফ ওয়ার খেলতে হবে না। আমি কাউকে অ্যারেস্ট করছি না। মন্ত্রীর ফোন এসেছে, বিরোধী দলের নামে চাপিয়ে কেস ক্লোজ করতে হবে। আমি চললুম। কাবেরী, তুমি কি যাবে এখন? কাবেরী ওনার সাথে গিয়ে গাড়িতে উঠল। একটু গিয়েই অবিনাশ বললেন, মায়ের মন্দিরের এত কাছে এসেছি, ভাবছি একবার দর্শনটা করেই যাই। যাবে নাকি? কাবেরী এক কথায় রাজি হয়ে গেল। পুজো দিয়ে গঙ্গার ধারে দাঁড়িয়ে অবিনাশ খুব বিরসভাবে বললেন, এই পুলিশের চাকরির থেকে কবে যে মুক্তি পাবো কে জানে। এত কাণ্ড করে অপরাধীকে ধরার পর এক কথায় ঘোষণা করে দিলেন কেস ক্লোজ। আমরা যেন ওদের হাতের পুতুল। কাবেরী অন্যমনস্ক গলায় বলল, মা ভবতারিণী হয়তো সেটাই চেয়েছিলেন। মানে? মা চিরকালই দুষ্টের দমন করে থাকেন, এবার হয়তো সেটা উনি পৌশালীর বেশ ধরেই করলেন। এটা বেড়ে বলেছ তো। জয় মা ভবতারিণী, সবই তোমার ইচ্ছা মা। কর্দমাক্ত রহস্যের নবম তথা অন্তিম পর্ব এখানেই শেষ হলো। এই পর্বের অংশগ্রহণকারীরা হলেন তোজো, ঐশী চৌধুরী, অবিনাশ, সন্দীপ গোস্বামী, চন্দনা, সুপর্ণা মুখার্জি, পৌশালী, অন্বেষা ভট্টাচার্য, চৈতালি, পিয়ালি গোস্বামী, কাবেরী, সোমা চট্টোপাধ্যায়। আর পাত্র পরিচয় আমি প্রিয়াঙ্কা সরকার। কাহিনী পরিচালনা আর উপস্থাপনায় সোমা চট্টোপাধ্যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তবে আর দেরি না করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।